আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার জাকিয়া। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। তো আজকে হচ্ছে সোমবার, আজকে সোমবারের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ছাদের বাগানের কিন্তু অনেক প্রশংসা করেছেন। আপনাদের কাছে আমার ছাদের বাগানটা অনেক ভালো লেগেছে, যেটা আমি আমার গত ব্লগের কমেন্টে এছাড়া অন্যান্য অনেক ব্লগের কমেন্টেই আমি পেয়েছি। আপনারা আমার ছাদের বাগানটা অনেক পছন্দ করেছেন সবাই মোটামুটি। তো সেজন্য আজকের ব্লগটা আমি আমার ছাদের বাগানটা দিয়েই শুরু করলাম। আর এই ছাদের বাগান মূলত আমার শ্বশুর শাশুড়ি করেছে, আর আমি টুকটাক একটু সেবা যত্ন করি, গাছে পানি দেই, একটু খেয়াল রাখি এই আর কি। তবে মূলত আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর বাবা প্রতিদিন এই গাছের যত্ন করেন এবং প্রতিদিন নিয়মিত পানি দেন, এছাড়া নতুন নতুন গাছ রোপণ করেন, অনেক কিছু করে তারা গাছের জন্য। তারা এই গাছগুলোর পেছনে অনেক সময় দেয়। যদিও এখন অনেকগুলো গাছ নেই, অনেকগুলো গাছ পরিষ্কার করা হয়েছে এবং নতুন নতুন গাছের চারা লাগানো হয়েছে। তো এই যে দেখেন আমার ছাদের বাগানে কিন্তু নতুন স্বাদ সেজেছে। তো বাবা গতকালকে হলো এভাবে সাজিয়েছে, এটাকে মাচা বলে। তো এভাবে মাচা করে দিয়েছে, কারণ ধুন্দুল গাছ লাগিয়েছে, তো সেই গাছের জন্য আমার বাবা এভাবে মাচা করে দিয়েছে নিজের হাতেই। তো বাবা কালকে সারাদিন এই কাজটা করেছে। আসলে কিন্তু অনেক ভালো লাগে এই গাছের পরিচর্যা করতে, গাছের সেবা করতে খুব ভালো লাগে। কারণ এই গাছগুলো থেকে যখন আমরা ফল পাই, সবজিগুলো পাই এবং ওগুলো খাই, তখন খুবই ভালো লাগে, মনে হয় যে নিজের হাতের একটা জিনিস, এটার একটা অন্যরকম স্বাদ খুব ভালো লাগে। আর একেবারে ভেজাল মুক্ত, ফরমালিন মুক্ত। তো এটা খেতেও কিন্তু আমাদের জন্য অনেক ভালো। আর এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা ধুন্দুল, তো ধুন্দুলটা মাত্রই ধরেছে, কয়েকদিন হয়েছে ওর বয়স, তো আরও বড় হবে ইনশাল্লাহ। আর মাচা করে দিয়েছে, এই মাচাটা পুরোটাই কিন্তু ধুন্দুল গাছে ভরে যাবে, তখন আরও সুন্দর লাগবে দেখতে, সেটাও আপনাদেরকে দেখাবো আমি অবশ্যই। আর পাখির ডাক শুনতে পাচ্ছেন, আসলে আমার বাসা থেকে কিন্তু সব সময় এরকম পাখির ডাক শোনা যায়, যেহেতু আশেপাশে অনেক গাছপালা, বিশেষ করে আমার একদম ঘরের গা ঘেঁষে একটা করই গাছ অনেক বড়, যেটা আমার বাসার ছাদের উপরটা পুরোটা ছেয়ে আছে। এই গাছটাতেই পাখিদের অনেক বসবাস, সারাদিনই ওরা কিচিরমিচির করতে থাকে। আর বিশেষ করে ভোরবেলা ওরা আমার জানালার থাই গ্লাসের মধ্যে ঠোকরায়, তো সেই ফিলিংসটা কিন্তু খুবই সুন্দর। আর রাতের বেলাও অনেক সময় পাখিদের কিচিরমিচির শুনতে পাই আমরা। তো খুব ভালো লাগে এই পরিবেশটা, আমার এলাকাটা খুব ভালো লাগে। কিন্তু এরকম হয়তো বা আর বেশি দিন থাকবে না, কারণ যেই হারে কনস্ট্রাকশনের কাজ চলছে, আমাদের এই সুন্দর এলাকাটাও যান্ত্রিক শহরে পরিণত হতে বেশি সময় আর লাগবে না। গাছ হয়তো বা সব কেটে বিল্ডিং করা শুরু হয়ে যাবে। তারপরেও আসলে কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতেই হবে, এটাই জীবন, এটাই জীবনের নিয়ম। তো আমি কিন্তু রান্না করছিলাম, রান্নার ফাঁকে একটু ছাদে গেছিলাম আপনাদেরকে দেখাতে। আর ছাদে কাপড় ছিল, সেগুলো তুলে আনলাম, কারণ এত রোদ, প্রচণ্ড রোদের তাপ। তো এই তাপের মধ্যে কাপড়ের কালারগুলো নষ্ট হয়ে যায় বেশিক্ষণ যদি থাকে। তো আমার কাপড়গুলো শুকিয়েও গেছিলো, সেজন্য কাপড়গুলো তুলে আনলাম ঘরে, কালার ডিসকালার হয়ে যাবে তা না হলে, কারণ এত বেশি রোদের তাপ, শরীরও পুড়ে যায় এরকম একটা অবস্থা। তো এই জন্য কাপড় নিয়ে আসলাম। আর রান্না করছি আজকে হলো পাঙ্গাস মাছ আমি আলু আর পটল দিয়ে ভুনা করছি। আর রান্না করব করলা ভাজি। তো এই যে আমি একটু ক্লিন করে নিচ্ছি, আমার কিচেনটা আজকে একটু ক্লিন করব, বেশ কয়েকদিন ধরে ক্লিন করা হয় না। তো আজকে তো আমরা রোজা ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য আমি একটু আস্তে ধীরেই কাজ করছি আজকে। আর আজকেই কিচেনটা ভাবলাম যে ক্লিন করে নিই, যেহেতু রান্না বান্না একটু কম আছে, আজকে বেশি একটু রান্নাও করব না, শুধু রাতের জন্য একটু রান্না করতে হবে, তাই খুব বেশি রান্না করছি না আজকে, তাই কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি। তো আমার এই তরকারিটা মোটামুটি হয়ে গেছে, এখন নামিয়ে নিব, কারণ আলুতে আরও ঝোল টানবে। তো এটা নর্মালি সবসময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করেছি, সেজন্য রেসিপিটা ওভাবে দেখাইনি। তবে আমি পটল আর আলুটা ভেজে নিয়েছিলাম, মাছটাও ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে সব কিছু একসাথে ভুনা করে নিয়েছি।
এই হলো আমার এই রান্নার রেসিপি। আর সবাই তো মোটামুটি পারেনি, এই রান্নাগুলো খুবই কমন রান্না, এটা সবারই জানা। তারপরও নতুন যারা আছেন তাদের একটু হেল্প হয়ে যাবে। আর এখন আমি করলা ভাজিটা করব। করলা ভাজিটা আসলে আমি করতে চাইনি, কারণ শুধু রাতে যেহেতু খাবো, রাতে আসলে করলা ভাজি খেতে ততটা ভালো লাগে না। কিন্তু আমার ফ্রিজে হচ্ছে করলাটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম নষ্ট করে লাভ কি, রান্না করে ফেলি, খাওয়া হয়ে যাবে। তো একটু বেশি করে তেল দিয়ে আমি করলা ভাজি করি সব সময়। আপনাদের কাছে দেখাবো আমি কিভাবে করলা ভাজি করি। যদিও করলা ভাজিটাও একটা খুবই কমন রেসিপি, সবাই জানেন, সবাই পারেন, তারপরও আমি কিভাবে করি সেটাই দেখাচ্ছি। আসলে রান্না কিন্তু একই, কিন্তু এক একজন এক এক স্টাইলে করে, ঘুরে ফিরে কিন্তু সবই এক। হয়তো বা এইটা একটু আগে দিয়ে ওইটা একটু পরে দিয়ে, এরকম এক একজনের ডিফারেন্স, তাছাড়া কিন্তু রান্না একই। তারপরেও যারা নতুন আছেন, একেবারেই নতুন, রান্না পারেন না, আমরাও এক সময় এই রান্নাগুলো পারতাম না, এই সাধারণ রান্নাগুলো আমি এক সময় কিন্তু পারতাম না। তো আমার মতো যারা আছে, যারা এখনও পারে না, তাদের একটু হেল্প হয়ে যাবে। তো এই তো আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভেজে লবণ দিয়েছি, লবণ দিয়ে তারপরে করলা ভাজিটা দিয়ে দিলাম। করলা আর আলু আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো করলাটা আমি প্রথমে কেটে তারপরে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে তিতা ভাবটা চলে যায়। আর সাথে আলু দিয়েছি কুচি কুচি করে। করলা ভাজি কিন্তু ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। বিশেষ করে আমি কিন্তু তিতা জিনিসটা খেতেই পারি না, সে কারণে করলা ভাজিটা ঢাকা যাবে না, সেটা খোলা রাখতে হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ একেবারেই কমিয়ে দিতে হবে, যাতে একদম কম আঁচে করলা এবং আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিন্তু ঢেকে দেওয়া যাবে না, আর খুবই আলতো করে নেড়ে দিতে হবে, ঘন ঘন নাড়লেও কিন্তু তিতা হয়ে যাবে। অনেকেরই এটা প্রশ্ন থাকে যে করলা ভাজি কেন এত তিতা হয়, এত ভালো করে রান্না করি তারপরেও তিতার জন্য খেতে পারি না। তেতো জিনিসটা তো অনেকেই পছন্দ করে না, বেশিরভাগ মানুষই পছন্দ করে না, খুব কম সংখ্যক মানুষ আছে যারা তিতা খাবারটা খেতে পারে। তো সেজন্যই বললাম যে করলাটা যদি সেইভাবে রান্না করা যায়, ছোটোখাটো কিছু জিনিস আছে সেগুলো যদি একটু খেয়াল করে রান্না করা যায়, তাহলে কিন্তু এই তেতো ভাবটা থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। এবং আমার কাছে তো খুব ভালো লাগে করলা, আমি বিয়ের আগে খেতাম না, তবে এখন আমার খুব পছন্দ, এখন আমি খাই। আর আমি নিজেই রান্না করে নিজেরটাই আমার কাছে ভালো লাগে এত বেশি। আর আমার শাশুড়ি মায়েরটাও খুব মজা লাগে, আমার আম্মুও খুব মজা করে রান্না করে, তারা অনেক সময় মাছের ডিম দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে, আমিও চিংড়ি মাছ দিয়ে রান্না করি মাঝে মাঝে, তবে আমার এইভাবেও ভালো লাগে। আজকে করছি সাদা ভাজি, আজকে কিন্তু আমি কোনো কিছুই দিচ্ছি না, সাথে হলুদ না, চিংড়ি মাছ না, কিচ্ছু না, একদম সাদা করে ভাজি করছি। আপনারা এইভাবে করে দেখবেন, এটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ, খুবই ভালো লাগে। দুপুরবেলা বিশেষ করে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তবে আমাদের তো আজকে রাতের বেলা খেতে হবে যেহেতু রোজা আছি। তো রান্নার ফাঁকে প্লেট বাটি কিছু ছিল, সেগুলো ধুয়ে নিলাম। আর কিচেন তো আজকে ক্লিন করব, আগেই বললাম, তো ক্লিন করে নিচ্ছি আমি একটু ভালো করে। পুরোটা তো আর দেখাতে পারিনি, তবে একটু একটু দেখানোর চেষ্টা করেছি। তো এই সিঙ্কটা খুব ভালো করে আমি প্রতিদিনই মাজি, কারণ সিঙ্কে দাগ থাকলে সেটা কিন্তু ভালো লাগে না, বা ব্যাকটেরিয়া থাকলে সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক, তাই প্রতিদিনই কাজ শেষে আমি এগুলো ক্লিন করি। আর এই যে এদিকে কিন্তু করলা ভাজিটা হয়ে গেছে, আমি এটা একদম অফ করে দিলাম, একটু ভাজা ভাজা করেছি, আমার এভাবে ভালো লাগে। তো এই তো আমি চারিপাশে ছড়িয়ে দিলাম, মাঝখানে একটু জায়গা রেখেছি, একটু স্পেস দিয়েছি মাঝখানে, কারণ আমি যে বাড়তির তেলগুলো আছে, আমি তো একটু বেশি করে তেল দিয়ে করলা ভাজিটা করেছি, ওই বাড়তির তেলটা যাতে মাঝখানে এসে জমা থাকে, তাহলে খাওয়ার সময় আর ওই তেলটা খেতে হবে না। তো এখন হলো চুলাটা ক্লিন করে নিচ্ছি। আমি প্রতিদিনই রান্নার পরে তারপরে চুলার আশপাশটা খুব ভালো করে ক্লিন করি, কিন্তু প্রতিদিন হয়তো বা দেখানো হয় না, তো আজকে একটু দেখাচ্ছি, কারণ ক্লিনিংয়ের পার্টটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, রান্নার পাশাপাশি সব কিছু ক্লিন করে রাখাটাও খুব জরুরি। এই যে কিচেন একদম ক্লিন হয়ে গেছে, আজকে একটু বেশি যত্ন করে কিচেনটা ক্লিন করেছি, দেয়ালের টাইলসগুলো খুব ভালো করে ক্লিন করেছি আজকে। আর রান্নার বান্নাও কমপ্লিট, আজকে তো বেশি কিছু রান্না করি নাই, কম রান্না করেছি আজকে, যেহেতু রোজা আছি, ভালো লাগছে না এত রান্না বান্না করতে। আর হলো শুধু রাতে খাবো,
শুধু রাতে খাওয়ার জন্যই রান্না করেছি, সেই জন্য একটু কম রান্নাই করেছি। আর 2 জন মানুষ আসলে কমই রান্না করতে হয়, প্রতিদিনই কম রান্নাই করতে হয় আমার। এখন প্রায় বিকাল 4টার মতো বাজে। তো আমি নিচে এসেছি, নিচে শাশুড়ি মায়ের ঘরে। তো এখানে ইফতারের আয়োজন চলছে। তো কাজ করে যে আপাটা, সে আপা হলো রুটি বানাচ্ছে, চালের গুঁড়ার রুটি। তো আমার শবে বরাতের ব্লগটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকেরটা হচ্ছে শবে বরাতের পরের দিনের ব্লগ। তো আমার শবে বরাতের ব্লগও আমি দেখিয়েছি আপনাদেরকে। তো সেদিন তো অনেক কিছুই করেছিলাম, হালুয়া বানিয়েছিলাম অনেকগুলো, কিন্তু রুটি বানাইনি, কারণ রুটিটা আমরা আজকের জন্যই রেখে দিয়েছিলাম। আজকে ইফতারি করব সবাই চালের রুটি দিয়ে, আর হলো সাথে গরুর গোস্ত। তো এই জন্যই সেদিন আর রুটি বানানো হয়নি, আজকে রুটি বানাবো আমরা। তো ওই যে রুটি বানাচ্ছে আর আমি ভিডিও করছি। তো আমি হলো রুটিগুলো ভেজে নিব। তো রুটি বানিয়ে দিয়েছে আপা, আর আমি এখন ভাজবো। আর এই যে আমার হাজব্যান্ড হলো চালের রুটি খায় না, চালের গুঁড়ার রুটি ও খেতে পছন্দ করে না। তো ওর জন্য সেজন্য আবার বিশেষভাবে আটার রুটি বানিয়েছি, আটার রুটি এবং পরোটা দুইটাই বানিয়েছি ওর জন্য। তো ও এরকমই করে, খাওয়া নিয়ে ওর একটু বেশি তালবাহানা। তো তারপরও মেনে নিতে হয়, যেহেতু হাজব্যান্ড বলে কথা। আর সারাদিন রোজা ছিল, ইফতারে যদি ওর পছন্দ মতো খাবারটা না দিই তাহলে আমার কাছেও ভালো লাগবে না। তাই চালের রুটি তো আছে, তার সাথে ওর জন্য আলাদা করে আমি আটা রুটি বানিয়ে নিয়েছি। আমি রুটিটা আগেই বানিয়ে রেখেছিলাম, সেটা আর দেখানো হয়নি। রুটি আর পরোটা, আর এই যে গরুর গোস্ত, এটা রান্না করে ফেলেছে মা অনেক আগেই। তো ওই তো এটাও আছে সাথে। চালের রুটি কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হয় না, বেশিক্ষণ ভাজলে উপর থেকে দাগ পড়ে যায়, সেটা ভালো লাগে না দেখতে। চালের রুটি এরকম সাদা সাদা দেখতেই ভালো লাগে, আর ফুলে উঠছে সুন্দর করে। তো এখনও আধা ঘন্টা সময় আছে, একটু আগে থেকে রুটিটা ভাজা শুরু করেছি, কারণ অনেক রুটি, এগুলো ভাজতে সময় লাগবে, আর যেহেতু ইফতারের সময় খেতে হবে, তো সেই জন্য আমি একটু আগে থেকে ভাজা শুরু করে দিয়েছি। 2টা প্যানে বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করতে হবে ইফতারির জন্য, তো ওই জন্য 2টাতে বসিয়েছি। আর আজকের মতো এখানে বিদায় নিব, আজকে আর বাড়াচ্ছি না ব্লগটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলো দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এবং লাইক কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।